স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। দর্শক, বরাবরের মতো আজও আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। অনুষ্ঠানের শুরুতেই থাকছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা রয়েছেন তারা এই দেশে যদি স্ট্যাটাস ধরে রাখতে চান কিংবা স্ট্যাটাস ধরে রাখার গুরুত্ব, সেই সাথে যাবতীয় বিষয়ে বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং বিরতির পর থাকছে মেডিটেশনের মধ্য দিয়ে কিভাবে নিজেকে ভালো রাখবেন, পরিবার এবং সমাজকে ভালো রাখবেন এবং সব শেষে নিজের দেশকে কিভাবে ভালো রাখবেন। বিশেষ করে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, যে প্রাকৃতিক দুর্যোগ চলছে, এই সব কিছুর মধ্যে আসলে নিজের ভেতরে আপনার প্রবাসে থেকে যে স্ট্রেসগুলো কাজ করছে সেগুলো আসলে কিভাবে দূর করবেন এবং কিভাবে দূর করে আসলে নিজের সফলতা অর্জনের পাশাপাশি আপনার আশেপাশে এক ধরনের পজিটিভ ভাইব আপনি দিতে পারেন, সেই বিষয়গুলোই আমাদের আলোচনাতে থাকবে। আমি আলোচনা শুরু করতে চাই, তবে আলোচনা শুরুর আগে দর্শক আর একটাবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে বন্যার্তদের সহায়তায় কিন্তু টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক পাশে আছে। আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে কিন্তু আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনার সহায়তা পাঠানোর বিস্তারিত আমি একটু মনে করিয়ে দিই। চেস ব্যাংকে আদ্দিন অ্যাকাউন্টে পাঠাতে পারেন, অ্যাকাউন্ট নাম্বার 7263288331, রাউটিং নাম্বার 0210000021। এছাড়া টেক্সট করতে পারেন 9294182560, এটি আমাদের ফোন নাম্বার। জেল করতে পারেন bdflood2024@gmail.com। এছাড়া আপনারা যদি ডাকযোগে পাঠাতে চান, ঠিকানাটা বলে দিচ্ছি, বিডি ফুড রিলিফ, 3719 57 স্ট্রিট, উডসাইড 11377। এই ঠিকানায় কিন্তু আপনি আপনার সহায়তা পাঠাতে পারেন। আপনার নাম এবং সহায়তার পরিমাণ আমরা প্রকাশ করব। যদি কেউ নাম প্রকাশে অনিচ্ছুক হন সেটিও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা আলোচনা শুরু করতে চাই। শুরুর যে বিষয়টি ছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা স্ট্যাটাস কিভাবে ধরে রাখবেন। আলোচনার জন্য আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন এমলোটাস ক্যারিয়ার স্কুলের এজেন্ট শাহরিয়ার আলম। শাহরিয়ার আলম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আপনারা যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করতে পারেন, অথবা টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন। আমরা যে বিষয়ে আলোচনা করছি এই বিষয় সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, উত্তর দিতে পারেন। আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনা শুরু করতে চাই। শাহরিয়ার আলম, আজকের বিষয় F1 স্ট্যাটাস ধরে রাখতে শিক্ষার্থীদের কি করা উচিত। আমি শুরু করতে চাই F1 স্ট্যাটাস ধরে রাখাটা কেন জরুরি, এটা দিয়ে। ধন্যবাদ মিস অপলা, এবং সর্বপ্রথম ধন্যবাদ হচ্ছে কি যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং পরবর্তীতে হয়তো বা রেকর্ডেড ভার্সন দেখবেন। আচ্ছা, এবার আপনার প্রশ্নে আসে। আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন F1 স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট এবং এটা ধরে রাখার জন্য কি কি করতে হয়। ডেফিনেটলি F1 স্ট্যাটাসটা আসে হচ্ছে কি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপরে, যে স্ট্যাটাসটা ওইটাকে বেস করে। সো তার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্ট্যাটাসটাকে F1 স্ট্যাটাস বলা হয়। এবং এটা ডেফিনেটলি একটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি এইটা হচ্ছে কি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের একটা লিগাল স্ট্যাটাস। ইউনাইটেড স্টেটসে যতদিন উনি লিগালি উনি অবস্থান করবেন এবং স্টাডি করবেন, তো সেক্ষেত্রে ডেফিনেটলি এটার এটার গুরুত্বপূর্ণতা কতটুকু এটা আসলে বলে বোঝানো আসলে সম্ভব না। কারণ হচ্ছে কি একজন F1 স্টুডেন্ট ডেফিনেটলি ইউনাইটেড স্টেটসে যতদিন থাকবেন ওনাকে F1 স্ট্যাটাস মেনটেন করতে হবে, আদারওয়াইজ উনি ডেফিনেটলি এক কথা যেটাকে বলে আর কি আমরা অবৈধ বা ইলিগাল হয়ে যাবেন। সো এটা ধরে রাখার জন্য একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে দায়িত্ব কর্তব্যগুলো, সেই স্টুডেন্ট হিসেবে ওনাকে দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে। সর্বপ্রথম চলে আসে ওনার ক্লাস অ্যাটেন্ডেন্সের কথা, এরপরে চলে আসে হচ্ছে গিয়ে ওনার একাডেমিক প্রোগ্রেশনের কথা। ফর এক্সাম্পল, উনি ওনার আশানুরূপ না, ডেফিনেটলি ইউনিভার্সিটি বা কলেজগুলোর একটা ডিফাইন্ড একটা থাকে, বেঞ্চমার্ক থাকে। ওই বেঞ্চমার্ক অনুযায়ী একটা F1 স্টুডেন্টকে ডেফিনেটলি ওনাদেরকে রেজাল্টটা সিকিউর করতে হয়। যদি ওনাদের কাঙ্ক্ষিত না হলে নাই বললাম, কলেজ বা ইউনিভার্সিটির কাঙ্ক্ষিত রেজাল্টটা যদি ওনারা মিট আপ না করতে পারে, দেন দে আর জাস্ট গোনা গেট টার্মিনেটেড। সো ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট। এবং একাডেমিক আপনার যে প্রসেসগুলো আছে, টিউশন ফিজও এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। কারণ দেখা যায় যে কোনো একটা স্টুডেন্ট দেখিয়ে এসেছে হয়তো উনি এইখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে স্টাডি করার জন্য উনি যোগ্য, প্লাস হচ্ছে গিয়ে এবং ফাইন্যান্সিয়ালি তিনি বা তার পরিবার সক্ষম,
ওনাকে সাপোর্ট করার জন্য, কিন্তু কোনো কারণে উনি টিউশন ফিসটা ডিউ টাইমে পে করতে পারছেন না, তখন ওটা ইউনিভার্সিটি বা কলেজের ডিসক্রিপশনে চলে যায়। যে কারণ হচ্ছে কি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি বা কলেজের ওনাদের নিজস্ব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে এবং ওনাদের রেগুলেশনস অনুযায়ী চলে। তো ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী যদি ওনারা যদি ডিউ টাইমে টিউশন ফিস না পে করতে পারে, ওনার যদি রিকোয়ার্ড রেজাল্টটা উনি যদি সিকিউর না করতে পারে, তাহলে এবং অ্যাটেন্ডেন্স যদি উনি ঠিকভাবে মেনটেন না করতে পারে, ডেফিনেটলি স্টুডেন্টরা ওনাদের ওনাদের স্ট্যাটাসটা ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। জি, অর্থাৎ স্ট্যাটাস ধরে রাখতে না পারলে সব থেকে বড় যে সমস্যাটা, একদিকে ইলিগাল হয়ে যাওয়া, অপরদিকে ডিপোর্টেশনের মতো ঘটনা আসলে ঘটতে পারে। ডেফিনেটলি, কারণ হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো বলবে হচ্ছে গিয়ে আমার যে ডিএসও জুলিয়া সাং, উনি আসলে একদম লাস্ট মিনিটে একটা খুব ইমার্জেন্সি একটা ইস্যু হয়ে যাওয়ার কারণে আজকে অ্যাটেন্ড করতে পারেনি, না হলে আজকে অ্যাটেন্ড করতে অ্যান্সারটা ও খুব ভালোভাবে দিতে পারতো। আজকে ওনার জয়েন করার কথা ছিল এবং আমরা তাকে মিস করছি। জি, সো এক্ষেত্রে ও আগের পর্বগুলোতেও বলেছে এবং হয়তো পরবর্তীতে যখন এগুলো আসবে তো ওগুলো তো খুব সুন্দর করে হয়তো অ্যান্সারগুলো দিবে, কিন্তু আমি জাস্ট ওর কথাগুলো আসলে রিপিট করতে চাই যে হ্যাঁ, একজন পার্সন যদি অবৈধ হয়ে যায়, ডেফিনেটলি উনি তখন ইউনাইটেড স্টেটসে বৈধভাবে তো থাকার কোনো সুযোগ নেই। একজন অবৈধ ব্যক্তির ইউনাইটেড স্টেটসে কিভাবে থাকবে, কতটুকু পরিমাণ থাকতে পারবে, এটা ডেফিনেটলি একজন ইমিগ্রেশন লয়ার আরো ভালো বলতে পারবেন। জি, আমরা এমলোটাস সম্পর্কে জানবো। আপনারা আসলে এই ক্ষেত্রে আসলে কি ধরনের পরামর্শ দিয়ে থাকছেন, কিংবা যাদের এরকম শঙ্কা রয়েছে তাদেরকে কিভাবে হেল্প করছেন? আচ্ছা, সেক্ষেত্রে সর্বপ্রথম চলে আসে হচ্ছে কি আমাদের টিউশন ফিজের কথা। আপনি যেহেতু বললেন আমরা কিভাবে আসলে সাহায্য সহযোগিতা করি স্টুডেন্টদের, এটা হচ্ছে কি আমাদের একটা প্রাইভেট ক্যারিয়ার স্কুল। ক্যারিয়ার স্কুলে আমাদের অনেক ধরনের কোর্স আছে। ফর এক্সাম্পল মনে করেন ইএসএল বা জেনারেল ইংলিশ কোর্স যেটা বলি, ওটা লেভেল 1 to 6 একাডেমিক ইএসএল। তারপর হচ্ছে গিয়ে আপনার বিজনেস ইংলিশ কোর্স, টেস্ট প্রেপ কোর্স এবং ইলেকটিভ কোর্স আছে। স্টুডেন্টরা ডেফিনেটলি ওনাদের পছন্দসই কোর্সগুলো নিতে পারবে। প্লাস হচ্ছে গিয়ে আমাদের স্কেজুল যদি বলি, স্কেজুল খুবই ফ্লেক্সিবল। মর্নিং স্কেজুল আছে আমাদের, আফটারনুন স্কেজুল আছে, ইভিনিং স্কেজুল আছে, ইনফ্যাক্ট উইকেন্ড স্কেজুল পর্যন্ত আছে। তো আরেকটা যেটা বলছিলাম শুরুতে, যেটা মেনশন করলাম, টিউশন ফিস স্টুডেন্টদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইউনাইটেড স্টেটসে টিউশন ফিসটা। কারণ হচ্ছে কি অনেকেই দেখা যায় যে একটা যারা খুব সচ্ছল পরিবার থেকে হয়তো আসে না, তাদের হচ্ছে গিয়ে কি একদম সার্টেন অ্যামাউন্টের মধ্যে আসলে সবকিছু মিট আপ করাটা টাফ হয়ে যায়। আর দিনকে দিন আপনারা তো জানেনই আসলে আমাদের লাইফস্টাইল মেনটেন করার খরচটা যে হারে বাড়ছে, এটা তো আসলে মানে অনুমান করে আগানো সম্ভব না। কারণ যে কোনো মুহূর্তে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, কারো কোনো একটা ইস্যু রেজ হতে পারে, সেক্ষেত্রে টিউশন ফিসটা ডেফিনেটলি একটা ফ্যাক্ট। তা আমাদের টিউশন ফিসটা খুবই অ্যাফোর্ডেবল, যেটা হচ্ছে গিয়ে কি অন্যান্য কলেজ বা ইউনিভার্সিটি থেকে। সো স্টুডেন্টদের আসলে আমাদের স্কুলের সাথে স্ট্যাটাস মেনটেন করার জন্য বা স্টাডি করার জন্য ডেফিনেটলি খুব একটা বেগ পোহাতে হয় না। জি, আমি একটু ইএসএল কোর্স সম্পর্কে বিস্তারিত জানবো। এই কোর্সটা কি, এটি কিভাবে কাজ করে, কিংবা এটির মাধ্যমে আসলে কিভাবে নিজেকে আসলে নিজের উন্নয়ন করা সম্ভব। প্লাস বলা হচ্ছিল যে স্টাডির বাদ দিয়ে যদি এটা সে করে, পরবর্তীতে যদি সে আবার স্টাডিতে যুক্ত হতে চায়, সেটির সম্ভাবনা কতটুকু? আচ্ছা, ইএসএল মানেই হচ্ছে গিয়ে ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো এই কোর্সগুলো হচ্ছে কি বেসিক্যালি যারা ইংলিশে একটু দুর্বল, অথবা কেউ হয়তো বা কলেজ বা ইউনিভার্সিটিতে হয়তো অ্যাডমিশন নিতে চাচ্ছে, বাট ওই একাডেমিক আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটা ওনার হয়তো নেই, তো উনি ওনাকে ডেভেলপ করার জন্য, ওনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেলটা ডেভেলপ করার জন্য ডেফিনেটলি কোর্সগুলো নিতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে কি যখন একটা স্টুডেন্ট আমাদের কাছে আসে, তখন আমরা একটা প্লেসমেন্ট টেস্টের ব্যবস্থা করি। অ্যাডমিশনটা হয়ে যাওয়ার পরে তখন ওনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল বুঝে আমরা ওনাকে কোর্স ডিফাইন করি যে আপনাকে এই কোর্সটাতে যেতে হবে, এই ক্লাসটা করতে হবে। কারণ দেখা যায় ফর এক্সাম্পল কোন একটা স্টুডেন্টের প্লেসমেন্ট টেস্ট নেওয়ার পর দেখা গেল যে ওনার ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেলটা হচ্ছে কি লেভেল 2 বা 1, একেবারেই বিগিনিং লেভেল। সো ডেফিনেটলি ওনাকে যদি আমরা লেভেল 3 বা 4 এর কোনো কোর্সে দেই, তখন উনিও কোপ আপ করতে পারবে না। প্লাস ইনফ্যাক্ট হচ্ছে কি উনিও ওই কোর্সটা থেকে আসলে খুব একটা জিনিস মানে নিয়ে বেরোতে পারবে না, উপকৃত হবে না, যে কারণ হচ্ছে যেটা ওনার ক্যারিয়ারে কাজে দিবে। আর ইংলিশ ডেফিনেটলি হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য ফেমাস, এবং যেটাই বলি না কেন সবচেয়ে আমরা ইউনাইটেড স্টেটসে বলতে গেলে এটা হচ্ছে গিয়ে একটা অপরিহার্য ভাষা। সো এটা শেখার বিকল্প কোনো কিছু নাই, আমাদের প্রত্যেকটা আমাদের জীবনের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা আসলে লাগে। সো ওনার পার্সোনাল ক্যারিয়ার বলেন বা ফার্দার ওনার এডুকেশনের জন্য বলেন, ইএসএল কোর্সগুলো ডেফিনেটলি ওনাদের জন্য খুবই ফ্রুটফুল হয়।
কোর্স ব্রেক করে যদি কেউ ইএসএল আসে তারপরে আবার যখন সে কোর্সে যুক্ত হতে চাইবে সেটার সম্ভাবনা আসলে কতটুকু? অবশ্যই সেটা অবশ্যই পাবে। ফর এক্সাম্পল আমরা অনেক স্টুডেন্ট দেখে থাকি, আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলবো, এবং কারেন্টলি ফর এক্সাম্পল জানেন এখন এই মুহূর্তে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা রিক্রুট হওয়ার মেইন সিজন বলা চলে। সো অনেক স্টুডেন্টকে দেখছি যে ওনারা হয়তো ইউনিভার্সিটিতে আসছে বা কলেজে আসছে, হয়তো ওভাবে হয়তো রিসার্চ করেনি বা না জেনে শুনেই হয়তো বা কোনো একটা কনসালটেন্সি এজেন্সির সহযোগিতা নিয়ে ওনারা হয়তো অ্যাপ্লাই করে ফেলেছে বা ভিসা পেয়ে চলে এসেছে, বাট এসে দেখলো যে আসলে যেই লোকেশনটাতে দিয়েছে এটা আসলে খুবই মানে দুর্গম এরিয়ার মধ্যে পড়ে গিয়েছে। ফর এক্সাম্পল উনি হয়তো বাংলাদেশে কখনো কোনোদিন ড্রাইভ করেনি, ওনার এখন এটা একটা ডেফিনেটলি ওই জায়গায় ওই ইউনিভার্সিটিতে পড়তে গেলে কার ড্রাইভ করা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমি পরশুদিন একটা স্টুডেন্টের এক্সাম্পলটা আনতে পারি। উনি হচ্ছেন গিয়ে এরকম ক্রিমিনাল জাস্টিসে পড়ার জন্য একটা স্টেটে এসেছেন এবং উনি ওটা খুবই একটা রিমোট এরিয়াতে। ওনার অলরেডি 7 দিন থেকে ওনার ওইখানে অলরেডি মোটামুটি 650 টাকা মানে ইউনিভার্সিটির ইন্স্যুরেন্স এর মানে কভারেজ নেওয়ার পরও $650 মতন ওনাকে পকেট থেকে পে করতে হয়েছে, কারণ ওনার ডিসেন্ট হয়ে গেছে। মানে এরকম একটা ইস্যু। সো এইগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। যখন মানে ইউনিভার্সিটিতে ওনারা কোর্স শুরু করে বা কলেজে শুরু করে, হয়তো বুঝে শুনে কোর্স শুরু করে না। তো দেখা যায় যে কেউ হয়তো 1-2টা সেমিস্টার কন্টিনিউ করে বা কেউ হয়তো কন্টিনিউ করতে পারে না, কেউ হয়তো এফিশিয়েন্ট, কেউ হয়তো ওই এফিসিয়েন্সি লেভেলটা নাই। সো যে কারণেই হোক না কেন, ওই যে শুরুর কথাটা আপনার কোশ্চেনে চলে আসে, আপনি যেটা বললেন যে কেন এটা ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট হচ্ছে কি উনি তো ডেফিনেটলি এখানে অবৈধভাবে থাকতে পারবেন না। ওনাকে দ্য পারসন হু হ্যাজ জাস্ট এন্টার্ড ইন দ্য ইউনাইটেড স্টেটস দে নিড টু গো ব্যাক ইফ দেয়ার আর নন ইমিগ্রেন্ট, মানে একটা সার্টেন পিরিয়ডের পরে। সো F1 স্ট্যাটাসে ওনাদের স্ট্যাটাস মেনটেন করতে গেলে ডেফিনেটলি ওনাদের একাডেমিক যেটা বলে আসলাম একাডেমিক প্রসিডিউরগুলো কমপ্লিট করতে হবে। সো ওনারা যদি 1-2টা সেমিস্টার কন্টিনিউ করে অথবা নাও করে, আমাদের এখানে চলে আসলে ওনারা আবার ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে আবার ওই কোর্সটা কন্টিনিউ করতে পারে বা নতুন করেও শুরু করতে পারে। ইন দ্য মিন টাইম ওনারা ওনাদের ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সিটা ডেভেলপ করলো। কোর্স করা অবস্থায় কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কি আমেরিকার বাইরে যেতে পারে কিনা? ইএসএল ডেফিনেটলি, কারণ হচ্ছে গিয়ে কোনো একজন F1 স্টুডেন্ট যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে মানে সরি F1 স্টুডেন্ট ইউনাইটেড স্টেটসে যদি আসে F1 স্টুডেন্ট হিসেবে কোনো একটা কলেজ বা ইউনিভার্সিটিতে, ওনাদের যেটা করা হয় ওনাদের একটা I-20 ইস্যু করা হয়, এবং I-20টা তো ওনারা যখন কন্টিনিউ করতে থাকে ওটা একটা কন্টিনিউটি অ্যাটেন্ডেন্স I-20, জুলিয়া যেটা বললাম ওটা খুব ভালো বলতে পারতো। সো ওইটা ডিএসও এন্ডোর্স করে দিয়ে থাকলে ওনাদের ভ্যাকেশন পিরিয়ডের মাঝখানে ওনারা ডেফিনেটলি আউট অফ দ্য ইউনাইটেড স্টেটস ট্রাভেল করতে পারবে। এবং এটা সেম গোজ টু মোডাস, আমাদের ক্যারিয়ার স্কুলে এটা সেম I-20 সেম, এটা কোনো পার্থক্য নেই, শুধু কলেজ বা ইউনিভার্সিটি। বিজনেস ইংলিশ কোর্সের কথা বলছিলেন, এই কোর্সটা সম্পর্কে একটু জানান। আচ্ছা, বিজনেস ইংলিশ কোর্সটা হচ্ছে কি আপনি এটা দেখেন আসলে প্রেজেন্ট এরাটা হচ্ছে কি আসলে সবকিছুই আসলে বিজনেস ওরিয়েন্টেড। আমরা যদি বড় বড় বিজনেস ম্যাগনেট যাদেরকে দেখি, তারা হয়তো মানে আমরা তাদের কেস স্টাডিগুলো দেখে অনেক কিছু শিখি। ইউনিভার্সিটিগুলোতেও বা কলেজগুলোতেও তাদের মানে ইয়েগুলি পড়ানো হয় যে সে কিভাবে বিজনেসটা গ্রো করলো, সে কিভাবে আসলে বিজনেস কমিউনিকেশনটা আসলে মেনটেন করলো ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি। তো এই জিনিসগুলো যে কোনো একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলি যারা বিজনেস ইংলিশটা আসলে একটু ডেভেলপ করতে চায়, তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি যখনই ওনারা একটা বিজনেস অর্গানাইজেশনে জবের জন্য হোক বা নিজেও যদি বিজনেস করার জন্য হোক, ডেফিনেটলি ওই জিনিসগুলো স্বাভাবিকভাবে চলে আসে। কারণ কোন একটা বিজনেস আজকে গুটি গুটি পায়ে যদি শুরুও করে, পরবর্তীতে নিশ্চয়ই এটা গুটি গুটি পায়ে থাকবে না, এটা অনেক বড় হয়ে যাবে। তখন ওনাকে ওই প্রসেসগুলো ডেফিনেটলি মেনটেন করে, ওই কমিউনিকেশনগুলো স্কিলগুলো ডেভেলপ করে ওনাকে এই ওনার অর্গানাইজেশনটাকে রান করতে হবে। উনি যদি জব হোল্ডারও হয়, ডেফিনেটলি উনি ওই জিনিসগুলো যদি মেনটেন না করতে পারে, উনি যদি ওই টার্মিনোলজিগুলো যদি না বুঝে, তাহলে তো উনি তো ওনার ওই জব সেক্টর হোক আর বিজনেস সেক্টর হোক ডেফিনেটলি ভালো করতে পারবে না। সো বিজনেস ইংলিশ কোর্স হচ্ছে কি ওই ওরিয়েন্টেড, যেগুলো হচ্ছে গিয়ে কি স্টুডেন্টরা ওইগুলো নেওয়ার কারণে ওনাদের ওই স্কিলগুলো ডেভেলপ হয়। কোন স্টুডেন্টের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু তিনি পড়াশোনা কন্টিনিউ করতে চান, কিংবা তার পড়াশোনা শেষ হয়নি কিংবা তিনি আরো পড়তে চান, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে
সত্যি কথা বলতে কি যে এইটার অ্যান্সারটা আমার খুব একটা ভালো জানা নাই, আমি এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে গিয়ে জুলি অ্যান্সারটা দিলে খুব ভালো হতো, ডিএসও। কারণ হচ্ছে কি এই ইমিগ্রেশন রিলেটেড ইস্যুস গুলা মানে একজন ডিএসও, ওরা আসলে যাকে বলে ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল, ওরা সবসময় ইমিগ্রেশনের সাথে কাজ করার কারণে এই টার্মিনোলজি বা এই টার্মস গুলো খুব ভালো জানে, খুব ভালো সুন্দর এক্সপ্লেন করতে পারে। সেই জন্য আমার কাছে মনে হয় যে আমি আসলে মানে আমার যেই ফিল্ডে এক্সপার্টাইজ ওই ফিল্ডের বাইরে অ্যান্সার না দেওয়া মনে হয় আমার জন্য ভালো। এমলোটাস এই মুহূর্তে আসলে স্টুডেন্টরা যারা আসছেন নানাবিধ সমস্যা নিয়ে, ভিসা স্ট্যাটাস ধরে রাখা হোক কিংবা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের প্রবলেম নিয়ে হোক, এমলোটাস আসলে বর্তমানে বিশেষ করে আমাদের কমিউনিটির কথা যদি বলি, বাংলাদেশি কমিউনিটিতে কোন ধরনের স্টুডেন্ট আপনারা বেশি পাচ্ছেন? অর্থাৎ বাংলাদেশে আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে স্টুডেন্টরা কোন ধরনের সমস্যার মুখোমুখি বেশি হচ্ছে, এটাই আসলে জানতে চাচ্ছিলাম। সর্বপ্রথম কথা চলে আসে হচ্ছে গিয়ে এটা বাঙালি স্টুডেন্ট না বা বাংলাদেশের স্টুডেন্ট বলবো না, এটা যে কেউই যখন প্রথম আসে না কেন, সর্বপ্রথম ওনারা হচ্ছে গিয়ে কোনো এক জায়গা থেকে আরেক জায়গাতে কমিউট করাটা, এটা হচ্ছে গিয়ে ওনাদেরকে আসলে প্রথমে অ্যাডাপ্ট করতে হবে। এই জিনিসটা হচ্ছে সর্বপ্রথম ভোগান্তিতে পড়ে। কারণ হচ্ছে নিউ ইয়র্কে হচ্ছে গিয়ে আমরা যেটা দেখি ট্রান্সপোর্টেশন সিস্টেমটা যতটা ভালো, যেটা অন্যান্য স্টেটে নিজের গাড়ি ছাড়া একটু কষ্টসাধ্য হয়ে যায়। সো এটা প্রথমে শিখতে হবে, এটা তারা প্রথমে সাফার করে ইন জেনারেল। আর হচ্ছে কি বাংলাদেশি স্টুডেন্টের কথা যদি বলেন, সেক্ষেত্রে সত্যি কথা বলতে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদিও ইংলিশ, বাট আমাদের বাঙালি স্টুডেন্টদের আসলে একটু দুর্বলতা কেন যেন থেকেই যায়। এইটার ক্ষেত্রে আমি আসলে বাঙালি এডুকেশন সিস্টেম বলেন বা স্টুডেন্টের নিজের ইচ্ছা বলেন, এইটা আসলে এক্স্যাক্টলি ইউনাইটেড স্টেটসের এডুকেশন সিস্টেম বা যেটা অনেক কিছু চলে আসে, যেমন ধরেন হচ্ছে রাইটিং স্টাইল বা স্পিকিং স্টাইল বা প্রোনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট, এগুলোর সাথে আসলে যায় না। মানে ওইটা একটু কোপ আপ করতে স্টুডেন্টদের কিছুটা একটু সময় খাইয়ে নিতে একটু টাইম লেগে যায়। সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা ওটা কেরিয়ার স্কুল ডেফিনেটলি ওনাদের হেল্প করে। কারণ যখনই ওনারা দেখা যায় যে ওই যেটা বললাম যে ওই প্রথম সেমিস্টারই হোক বা দুই একটা সেমিস্টারে করেও আমরা রিসেন্টলি অনেক স্টুডেন্ট পাচ্ছি এবং আগেও পেয়েছি, রেজাল্ট মেক করতে পারছে না। মানে ইউনিভার্সিটির যে মিনিমাম বেঞ্চমার্ক রেজাল্ট যেটা, ওইটা ওনারা এনশিওর করতে পারছে না। সো দেখা যায় কি হয়, তো ওনাদের লেভেলটাকে আসলে ইমপ্রুভ করার জন্য আমাদের এখানে আসে, ওনাদের লেভেল ইমপ্রুভ করে, ডেফিনেটলি তখন আবার ওনাদের ব্যাক টু স্কুল চলে যায়। জি, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। শাহরিয়ার আলম, একদম শেষ মুহূর্তে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কোনো পরামর্শ দিবেন কিনা? ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পরামর্শ দেবো এটাই যে আসলে সত্যি কথা বলতে কি যে আন্তর্জাতিক শিক্ষার জন্য ইউএসএ ডেফিনেটলি অলওয়েজ স্টুডেন্টদের, মানে আমরা যেটা বুঝি বাঙালিদের ক্ষেত্রে বা বাংলাদেশিদের ক্ষেত্রে পার্সপেক্টিভ অলওয়েজ নাম্বার 1 থাকে। সো সেক্ষেত্রে আসলে খুব কঠিন কিন্তু কিছু কাঠখড় পোড়াতে হয় না। ওনারা যদি ওনাদের পাসপোর্টটা রেডি রাখে, ওনারা যদি ওনাদের ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড টেস্টটা ওনাদের যদি দেয়া থাকে, ওনারা যদি ওনাদের এইচএসসি লেভেল যেটাকে বলি আর কি, আমরা এখানে হাই স্কুল ডিপ্লোমা লেভেল বলি, এটা যদি ওনাদের কমপ্লিট করা থাকে, ওনারা ডেফিনেটলি বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজগুলোতে পোর্টালে গিয়ে নিজেরা খুঁজে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় ওই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারে। এবং এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাংলাদেশিদের জন্য আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে ইন্টারভিউ ডেট পাওয়া নিয়ে। ইন্টারভিউ ডেটটা ডেফিনেটলি একটু আগে থেকে প্ল্যান করে, ফর এক্সাম্পল যদি সেমিস্টারটা ফেব্রুয়ারিতে হয়, ডেফিনেটলি এখন থেকে প্ল্যান প্রোগ্রাম শুরু করতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে হয়তো ইন্টারভিউ ডেটটা পাবে না। এরকম অনেক কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে কি স্টেপ বাই স্টেপ যদি ওনারা ফলো করে, আশা করতেছি ইউএসএ যেহেতু ওনাদের বেস্ট চয়েসে থাকবে, সো ওই অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ ওনারা সাকসেসফুল হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমাদের এবারের আলোচনার বিষয় হচ্ছে কোয়ান্টাম নিয়ে আলোচনা করব। মেডিটেশনের যাবতীয় তথ্য থাকছে, তবে তার আগে দর্শক আরো একটাবার মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে বন্যার্তদের সহায়তায় TBN 24 নিউজ নেটওয়ার্ক কিন্তু পাশে আছে। আমাদের পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হয়েছে। আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান, সহায়তা করতে চান, সেই ক্ষেত্রে মনে করিয়ে দিচ্ছি আমাদের চেজ ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে। অ্যাকাউন্ট হচ্ছে আদ্দিন, অ্যাকাউন্ট নাম্বার 7263288831, রাউটিং নাম্বার 0210000021,
টেক্সট করতে পারেন 9294182560, এই নাম্বারে ফোন করতে পারেন, টেক্সট করতে পারেন। জেল যারা করতে চান bdflat2024@gmail.com, অথবা যারা ডাকযোগে সহায়তা করতে চান তাদের উদ্দেশ্যে ঠিকানাটি বলে দিচ্ছি, বিডি ফ্লাড রিলিফ, 3719 57 স্ট্রিট, উডসাইড, 11377। এই অ্যাড্রেসে কিন্তু আপনারা পাঠাতে পারেন সহায়তাকারীর নাম এবং তার টাকার পরিমাণ আমরা সবসময় উল্লেখ করে থাকি। যদি কেউ নাম প্রকাশে অনিচ্ছুক হন তাহলে সেটিও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন করতে পারেন। TVN24 আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ইমাম উদ্দিন চৌধুরী, কোয়ান্টাম সোসাইটি কুইন্স নিউ ইয়র্কের আহ্বায়ক। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ বলো আপনাকে এবং আপনাদের মাধ্যমে টিভিএন দর্শক সবাইকে। জি, ইমামউদ্দিন চৌধুরী, যে বিষয়টিতে শুরু করতে চাই, বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা কিছুটা কাটতে না কাটতে আবার প্রাকৃতিক দুর্যোগ। এই দেশে অনেক বাংলাদেশি আমেরিকান রয়েছেন যারা হয়তো সরাসরি এই সমস্যার সাথে যুক্ত না হলেও কোনো না কোনো ভাবে যুক্ত। পরিবার রয়েছে, ফ্যামিলি রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, নিজেদের প্রপার্টি রয়েছে। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে নানান রকম ঘটনা অঘটনা সবকিছুতে এক ধরনের স্ট্রেস কাজ করছে। মেডিটেশন কিভাবে সহযোগিতা করছে? অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা কোয়ান্টাম এর জন্য চমৎকার কিছু কাজ করছে। এই যে বাংলাদেশের নিয়তিতে গত কয়েক দশক ধরে আমরা দেখছি একটু সময় পরপরই একটি অস্থিরতা সৃষ্টি হয়, এবং যারা সোশ্যাল মিডিয়া আক্রান্ত বা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় কাটান তারা সবচেয়ে বেশি অস্থির হন এবং ট্রমা আক্রান্ত হন। সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়াকে একটা লিমিটেড পর্যায়ে ব্যবহার করার জন্য আমরা পরামর্শ দিই, কিন্তু আসলে পরামর্শ তো মানুষ গ্রহণ করছে না। কারণ সে নীতিগতভাবে চায় যে সোশ্যাল মিডিয়া সে ডুববে না, সিদ্ধান্ত নেয় না এতক্ষণ ফেসবুকে থাকবো না, সরাসরি টিভি নিউজ দেখবো 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পর একবার, কিন্তু মুহূর্তের মধ্যে সে এর মধ্যে হারিয়ে যায়। তো স্বভাবতই সে পারছে না আসলে অস্থিরতা থেকে মুক্ত হতে। তো সোশ্যাল মিডিয়া আমাদেরকে অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমরা সেটা থেকে মুক্ত হতে পারছি না। সেক্ষেত্রে করণীয় কোয়ান্টাম 4টা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই একজন মানুষকে এই সময়ের অস্থিরতা থেকে মুক্ত করে তাকে তার সঠিক করণীয় কাজটা করতে সাহায্য করে। কিভাবে? তার অসীম একটি মন রয়েছে, ক্ষমতাধর। এই মনকে সে সংযোগ করতে পারে না তার ব্রেনের সাথে, কারণ ব্রেন এবং মন দুটোই অস্থির। তো আমরা মনকে স্থির করে তার ব্রেনের 5,000 কোটি টাকার সম্পদ আমরা বলি, আমাদের প্রত্যেকে আমরা বয়ে বেড়াই আমাদের ব্রেনে। তো সেই ব্রেনের সাথে সংযোগ করার জন্য আমরা ধ্যানকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাই। আপনি ধ্যানমগ্ন হন প্রতিদিন। এই অস্থিরতার মধ্যেও আপনি সকালবেলা 15 মিনিট, আধা ঘন্টা অডিওর মাধ্যমে আপনি রিল্যাক্সেশন মেডিটেশন করে দিন শুরু করুন। তারপরে আমরা বলি এর সাথে স্রষ্টার রহমতকে যুক্ত করতে গিয়ে আপনি স্থির হতে চান, স্রষ্টা যেন আপনাকে সাহায্য করে, তার জন্য আপনি প্রার্থনা করুন, দোয়া করুন, বা যার যার ধর্মীয় বিশ্বাসে আপনি আপনার ধর্মীয় আচরণগুলো পালন করুন। তারপর আমরা বলি যে আপনি প্রচুর পরিমাণে দান করুন, কারণ পবিত্র ধর্মগ্রন্থগুলোতে প্রচুর যে কোনো অস্থিরতা, যে কোনো সংকটে প্রশান্ত, স্থির এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার জন্য দানের উদ্বুদ্ধ করা হচ্ছে। তারপরে চতুর্থ হচ্ছে কর্মযোগ, ধ্যানযোগের সাথে কর্মযোগ, যে আপনি সেবা, মানুষের সেবার দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি কাজ করবেন। এবং সততার সাথে আমরা বলি কোয়ান্টামের একটা 5টি জনপ্রিয় স্লোগান আছে, যেমন সুস্থ দেহ, প্রশান্ত মন, করব্যস্ত সুখী জীবন, রেগে গেলেন তো হেরে গেলেন, আপনি রাখবেন না, স্থির হবেন। তারপরে এখন আমরা গত 1 বছর থেকে আমরা বলছি ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। আপনাকে একটা পটভূমি বললে আপনি জিনিসটা আরো বুঝতে পারবেন বা দর্শকরা বুঝতে পারবে। সেটি হলো 1993 সালে যখন এই দেশে মানুষ 90-এর গণতান্ত্রিক আন্দোলনের জন্য জয় হওয়ার পরে রাষ্ট্রীয় পর্যায় থেকে যখন সেভাবে প্রত্যাশা পূরণ হচ্ছিল না, পুরো শিক্ষিত প্রজন্ম, বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রজন্ম বিদেশে যা পিএইচডি করা বা পড়াশোনা, হায়ার স্টাডির নামে প্রচুর পরিমাণে ব্রেইন ডেড হয়ে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, এই দেশে আর কিছু হবে না, এরকম একটা অবস্থার মধ্যে কোয়ান্টাম এই ধ্যানকে নিয়ে আসছে যে আমার মাথা ঠান্ডা করুন, আমাদের এই দেশে অপার সম্ভাবনা। কোয়ান্টামের স্লোগানের মধ্যে সেখানে আছে আমি এক অনন্য মানুষ, আমরা এক মহান জাতি। এই প্রত্যয় দিয়ে কিন্তু 1993 সালে শুরু করছে। আমরা কিন্তু এই কথাগুলো আজকে বলছি না, 93-তে বলছি। তারপর 98-তে আমরা বলছি যে বাংলাদেশ হবে বিশ্বের সেরা 10 জাতির একটি। আপনারা জানেন যে পলাশির পূর্বে বাংলাদেশ ছিল বিশ্বের সেরা 10 জাতির একটি। আমাদের জিডিপি ছিল বিশ্ব জিডিপির 12%, 3.5 লক্ষ বর্গ মাইলের যে বাংলা তখন ছিল। তো এই যে আমাদের অতীত মহান,
আমাদের যে ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের যে ঐতিহ্য, আমাদের যে বিশাল এক তরুণ প্রজন্ম, সবকিছু মিলিয়ে আমরা যদি সুস্থির হয়ে আমাদের প্রশান্ত প্রত্যয় নিয়ে আমাদের মেধাকে আমরা কাজে লাগিয়ে যদি আমরা ধ্যানমগ্ন একটা জাতি, ঠান্ডা মাথার একটা জাতিতে পরিণত হতে পারি, তাহলে আমাদের সম্ভাবনা অসীম এবং আমরা দেশকে পরিবর্তন করতে পারবো। এবং আমরা যেটা এখন বলছি ভালো মান 1 বছর থেকে বলছি, এটা এমন নয় যে এই গণতান্ত্রিক যে ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমরা বলছি, তা না। আমরা কিন্তু 1 বছর আগ থেকে আমাদের স্লোগান প্রতিদিন মেডিটেশন আমরা বলছি, ভালো মানুষ ভালো দেশ সার্বভৌম বাংলাদেশ। কারণ আমাদের চরিত্রটাকে নষ্ট করছে ব্রিটিশরা। তার আগ পর্যন্ত বাঙালি ছিল শুদ্ধাচারী জাতি, ভালো জাতি, এবং এই ভালো মানুষের নৈতিকতা মানবিকতা বোধটা আমাদের মধ্যে জেগে উঠলে, তার সাথে মেধা এবং প্রযুক্তিকে যুক্ত করলে আমরা বিশ্বকে পরিবর্তন করতে পারবো, বিশ্বকে নৈতিকতা ও মানবিকতার পথে লিড দিতে পারবো। কিন্তু করণীয় একটা, মাথা ঠান্ডা করতে হবে এবং জাতিগতভাবে মাথা ঠান্ডা করতে হবে। অস্থিরতা থেকে নিজেকে কিছুক্ষণের জন্য, দৌড় থেকে কিছুক্ষণের জন্য থামতে হবে। দিনের কাজ শুরু করার আগে সকালবেলা একবার 30 মিনিট, আবার সন্ধ্যা আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে মনের ভিতরে প্রোগ্রাম দিয়ে রাখেন এবং পরের দিন আপনাকে সেভাবে পরিচালিত করবে। তার সাথে দানকে যুক্ত করুন, দোয়াকে যুক্ত করুন এবং সৃষ্টির সেবায় যুক্ত করুন। কোয়ান্টাম 40টা খাতে সৃষ্টির সেবা করছে। এই বন্যা দুর্গতদের মাঝে তাদের আগে থেকেই প্রস্তুতি ছিল, কারণ প্রতি বছরই বন্যা হয়, এমন না যে হঠাৎ করে বন্যা হচ্ছে। প্রতি বছরই বন্যা হচ্ছে, প্রতি বছরই বাঁধ ছেড়ে দেওয়া হচ্ছে এবং এখানে পানিতে সয়লাভ হয়ে যাচ্ছে। আমাদের প্রতি বছর স্থায়ী একটা প্রস্তুতি রয়েছে বন্যার মোকাবিলা করার জন্য, এবং বন্যার সময় চাইতে বন্যা পরবর্তী যে পুনর্বাসনটাকে আমরা আরো বেশি জোর দিচ্ছি। সে কারণে চট্টগ্রাম সেন্টারের তত্ত্বাবধানে আমাদের প্রচুর টিম নেমে গিয়েছে এই বন্যার দুর্গতের সহায়তা করার জন্য। জি, দোয়ার কথা বলছিলেন, আমি একটু এই বিষয়টাতে আসবো। বাংলাদেশে এই মুহূর্তে কয়েক লাখ বিপন্ন মানুষ রয়েছেন, তারা সাহায্য সহযোগিতা পাচ্ছেন, পাশাপাশি তাদের কিন্তু আসলে দোয়া প্রয়োজন। আমরা যেটা বলে থাকি কিংবা আমরা যেটা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তার এক ধরনের রহমত কিংবা অলৌকিক একটা কিছু, এরকম একটা দোয়ার কিন্তু বিষয় কিন্তু রয়েছে, দোয়ার একটা প্রয়োজন কিন্তু তাদের আছে। এই দোয়ার গুরুত্বটা আসলে কতটুকু? আমার খুব নিজের কেউ না, আমি বাইরের একটা মানুষের জন্য দোয়া করছি, কিন্তু আমি করছি, এটার গুরুত্বটা আসলে কি? প্রথমত আসেন, দোয়ার একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। অনেক সময় মানুষ মনে করে দোয়া শুধু ধর্মের ব্যাপার, না, ধর্মের ব্যাপার না, এটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। আমরা পাশ্চাত্য সমাজে আমরা বলি উইশ করা। আপনি যে দোয়ায় যে প্রত্যয়নটা করছেন, শব্দটা প্রয়োগ করছেন আপনার কল্যাণে, চারপাশের মানুষের কল্যাণে, এটা আপনার বডি মাইন্ড সিস্টেম কিন্তু রিসিভ করতেছে। সো আপনার ভিতরে এটা প্রোগ্রামিং হয়ে যাচ্ছে, মানে প্রক্রিয়াগতভাবে, পদ্ধতিগতভাবে। সো আপনি নিজের মধ্যে বিশ্বাসটা প্রার্থনার মধ্যে দিয়ে স্ট্রং করছেন। আর প্রার্থনা যদি স্রষ্টার কাছে কবুল হয়, প্রত্যেক ধর্মেই এই প্রার্থনার চমৎকার গুরুত্ব রয়েছে। প্রার্থনা করতে বলা হচ্ছে, প্রার্থনায় স্রষ্টাকে আপনার শক্তির সাথে মহাশক্তিকে সংযোগ করতে বলা হয়েছে। দোয়ায় কি হয়, আপনার ইচ্ছার সাথে স্রষ্টার ইচ্ছাকে আপনি যুক্ত করছেন। স্রষ্টাকে আপনি তার দেওয়া ন্যাচারাল লজের ভিত্তিতে তিনি আপনাকে সাপোর্ট দিতে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা বিপদ আপদে 70টা বালা মুসিবত দূর করার জন্য তোমরা দোয়া করো। কোরআনে বলছেন, বেদে বলছেন, বাইবেলে বলছেন, একই কথাই বলেন। সব ধর্মের মূল সুর একই এবং একই কথাই প্রত্যেকটা ধর্ম বলছে। সে কারণে আমরা কোয়ান্টাম যে কাজটা করছি, এই অস্থিরতা থেকে মুক্ত থাকার জন্য কোয়ান্টাম খতমে কামালি নামে একটা প্রোগ্রাম করছি। প্রতিদিন আমরা যারা কোয়ান্টাম পরিবারের মেম্বার, আমরা নিজেরা প্র্যাকটিস করি। আমরা নিউ ইয়র্কে, প্রবাসী আমেরিকা থেকে বাংলাদেশের সাথে অডিওতে সেটা আসে আমাদের কাছে। আমরা 1.5 ঘন্টার একটা প্রোগ্রাম করি, সেখানে স্রষ্টার সাথে আমরা কানেক্ট হই এবং গভীর ধ্যানমগ্নতায় আমরা স্রষ্টার সাথে কথা বলি, স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করি। এবং সারা বাংলাদেশের এই মানুষের যেই যতগুলো রাজনৈতিক অস্থিরতা এবং এখন বন্যার অস্থিরতা, বন্যার যে চ্যালেঞ্জগুলো, ওগুলো মোকাবিলা করার জন্য মানুষ যাতে করে দান নিয়ে এগিয়ে আসে, আমরা নিজেরাও যাতে করে তাদের পাশে দাঁড়িয়ে যেতে পারি। এবং আমরা দেখলাম যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, পক্ষ বিপক্ষ, দলমতের ঊর্ধ্বে উঠে সে মানুষের সেবায় নিয়ে গেছে। এবং বাঙালি জাতি যে সময়ে এক হয়ে যায়, আমরা যখন দেখেছি 7ই মার্চের ভাষণে যেমন মানুষ ডাকে একত্রিত হয়ে গেছে, আবার এখন আমরা এই বন্যায় কিন্তু আবার আমাদেরকে একত্রিত করে দিয়েছে। সুতরাং আমরা দেখছি যে আমাদের ভিতরে আসলে ভালো মানসিকতা রয়েছে, আমরা পরিবেশ পাই না। যদি আপনি মাথা ঠান্ডা করে ধ্যানমগ্ন হন, তাহলে আপনি এই ধ্যান দোয়া সবগুলোকে আপনি ধারণ করতে পারেন। দানের বিষয়টা কিন্তু আমি একটু এখানে টানতে চাই। আমরা দেখলাম যে যখন কোনো ফান্ড গঠন করা হচ্ছে বাংলাদেশে, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হোক, টিএসসিতে হোক কিংবা আসুন্ডা ফাউন্ডেশন থেকে হোক, প্রচুর পরিমাণে অর্থ সেখানে সংগ্রহ করা হচ্ছে। আমাদের টিভিএন 24 এর পক্ষ থেকে আমরা একটা ফান্ড গঠন করেছি এবং আমরা দেখলাম যে প্রথম 2-3 দিনেই আসলে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এবং আরো একটা মানে সুখবর আপনাকে দিতে চাই, নিশ্চয়ই আপনি জানেন যে এই আগস্ট মাসে কিন্তু রেকর্ড পরিমাণ রেমিটেন্স গেছে বাংলাদেশে, যেখানে প্রথম 5-6 দিনে একটু প্রবাসীরা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাতে একটু নেতিবাচক ছিল যে তারা রেমিটেন্স পাঠাবে না, রেমিটেন্স বন্ধ করে দিবে। সেখানে কিন্তু আসলে পরবর্তীতে এই বন্যার ঘটনায় কিন্তু প্রচুর পরিমাণে রেমিটেন্স গেছে, বিলিয়ন ডলার রেমিটেন্স গেছে। অর্থাৎ মানুষ দান করছে, আরেকজনের বিপদে আরেকজন এগিয়ে আসছে। এই দানের গুরুত্বটাকে আসলে কোয়ান্টাম কিভাবে ব্যাখ্যা করে? ধন্যবাদ।
প্রথম কথা হচ্ছে যে এই যে বললেন যে বাঙালির মধ্যে দানের একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা কি আপনি কি করে ইজি করে দিতে পারেন এবং তাকে স্মরণ করে দিতে পারেন। আপনি খুলে মানে শুনলে সবাই মানে খুব আনন্দিত হবেন যে আমাদের কোয়ান্টামের যিনি শিক্ষক, আমাদের ফাউন্ডেশন চেয়ারম্যান, তো কোনো এক সময় চিন্তা করলেন যে আমরা যে 2 পয়সা 5 পয়সা অনেক সময় ফেলে দেই, এটাকে কাউন্ট করি না। তিনি চিন্তা করলেন যে এই টাকাটাকে যদি আমরা অর্গানাইজড হইতে মানুষের সারা কাজে লাগাতে পারি, তিনি একটা মাটির ব্যাংকের একটা কনসেপ্ট দিলেন। এটা মাটির ব্যাংক একটা প্রথাগত, আপনি তোষকের নিচে রাখতে পারেন, আপনি একটা টিনের কোটায় রাখতে পারেন। আপনি প্রতিদিন দানের ক্ষেত্রে বলা হয়েছে, সব ধর্মে বলা হয়েছে নীরবে দান, নাম প্রকাশ না করে। আপনার ডান হাত জানবে, আপনার বাম হাত, আপনি দান করছেন কিন্তু আপনার ডান হাতে দান করছে, বাম হাত জানতেছে না, বা আপনার ওয়াইফ জানতেছে না। এই যে একটা নীরবে দান করার যে একটা শর্ত আছে ধর্মগ্রন্থগুলোতে, সেই শর্ত পূরণ করে কোয়ান্টামের লোকজন কি করছে, নিজের কল্যাণে, মানুষের কল্যাণে, চারপাশের যে কোনো সংকট দূর, বালা মুসিবত দূরের জন্য তারা দান করে ওই মাটির ব্যাংকে রাখছে। সেই মাটির ব্যাংকের দান প্রথম বছর আসছে 18,000 টাকা, আর এখন কোটি কোটি টাকা প্রতি বছর সেই দান থেকে আসছে, এবং সেটা দিয়ে 3,000 এতিম অসহায় বাচ্চার জন্য লামায় যে এক ধ্যান নগরী তৈরি করা হচ্ছে, সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মানে মেডিটেশন বেসড স্কুল, মেডিটেশন বেসড হাই স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া নিয়ে আগানো হচ্ছে। সেখানে এই দানের টাকা দিয়ে কিন্তু বিশাল কর্মযোগ্য হচ্ছে, এবং আজকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায়, ক্রীড়া প্রতিযোগিতায় লামা কোয়ান্টামের ছোট ছোট বাচ্চারা বড় বড় জাতীয় পর্যায়ের যে এতদিন যারা চ্যাম্পিয়ন ছিল তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হচ্ছে। এই যে মেধা বিকশিত হচ্ছে, অসম্ভবকে সম্ভব করছে শুধু একটা দান এই প্রক্রিয়াটাকে বাস্তবায়ন করতে করার জন্য, ত্বরান্বিত করার জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে। ইমাম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করার আগে একটু যুক্ত করতে চাই, আপনারা যারা মেডিটেশনে যুক্ত হতে চান, দান দোয়া কিংবা মেডিটেশন সংক্রান্ত যে কোনো বিষয়ে যুক্ত হতে চান, তাদের জন্য জানিয়ে দেই ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.gm.org.bd। এছাড়া টেলিফোন নাম্বার রয়েছে 16467278978। এই নম্বরে ফোন করতে পারেন, টেক্সট করতে পারেন, যে কোনো সময় হচ্ছে আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে মেডিটেশনের দ্বার। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। TVN 24 এর সঙ্গেই থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।